আমরা এই মুহূর্তে আছি সাঁতরাগাছি জাংশন স্টেশনে। দীঘা জার্নি কেবলমাত্র 40 টাকায়। সিটটা আগে এনশিওর করতে হবে যে আমাদের সঙ্গে কোনো জলের বোতল নেই, স্টেশন থেকে কিনবো সেটারও উপায় নেই, দোকান সব বন্ধ। অনেকদিন বাদে আমি ঘুরতে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে না। মেচেদার কি বিখ্যাত বলুন তো? কোশ্চেন আপনাদের জন্য। সেই ঢেউসাগর সেই বিচেই যাচ্ছি আমরা। চাপ আছে ভাই, হেভি চাপ। ওদিকে যাও না, ওদিকে যাও না, ওদিকে ওটা ড্রেন। দুর্ধর্ষ, এত গরম পড়েছে, সমুদ্রের জলও গরম হয়ে গেছে। মানুষজন এখন এই বিচের ধারে ভিড় জমিয়েছে। যদিও দীঘার থেকে আমরা বাঙালিরা নিজেদের জন্য আর্টিফ্যাক্ট একটু কমই কিনি, পাওয়া কিন্তু যায় অনেক কিছু। দীঘা এসে বেশি খাওয়া দাওয়া আমার পক্ষে ভালো না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 31 তারিখ, 31শে মে 2026। আজ একটা নতুন যাত্রা শুরু। তবে এবারে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব দূরে না। আমাদের বাঙালির যে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে যে মানে দীঘা, সেই দীঘাই হলো এবারে আমার ডেস্টিনেশন। অবশ্যই এই সফরটা আমার একার নয়, এই সফরে আমার সাথে থাকছে ভাস্করদা। ভাস্করদা, আমরা এই মুহূর্তে আছি সাঁতরাগাছি জাংশন স্টেশনে। এখন বাজে সকাল 7টা। আমরা সাঁতরাগাছি কেন এলাম? কেননা সাঁতরাগাছি থেকে এই উইকেন্ডে মানে শনিবার আর রোববার করে একটা ট্রেন ছাড়ে সাঁতরাগাছি থেকে দীঘা প্যাসেঞ্জার। সেই ট্রেনটা আজকে আমরা অ্যাভেল করতে চলেছি। সাঁতরাগাছি জাংশন থেকে ছাড়বে হচ্ছে 8টা 10-এ, আর এটা ঠিক দীঘা গিয়ে পৌঁছাবে 11টা 55-তে। অ্যাপে দেখাচ্ছে আমাদের ট্রেন 1 নম্বরে দেবে। এবার দেখা যাক ভেতরে গিয়ে, তারপর আমাদের টিকিট কাটতে হবে। সাঁতরাগাছি থেকে দীঘা আমরা মাত্র 40 টাকা গিয়ে পৌঁছাবো। ভাবতে পারছেন, দীঘা জার্নি কেবলমাত্র 40 টাকায়। For the kind attention of the passengers, remark the এটা হচ্ছে সাঁতরাগাছি জাংশন স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের যেতে হবে 1-এর দিকে। তবে হ্যাঁ, এখনই একদম 1 নম্বরে গিয়ে নেমে যাব না, আগে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনবো, তারপরে আমরা প্ল্যাটফর্মে নামবো। তবে সবার আগে আমাদের যে কাজ সেটা হচ্ছে টিকিট কাটতে হবে। কোন গাড়ি? ওই প্যাসেঞ্জারটা 280 টাকা। 280 টাকা। আচ্ছা, 80 টাকা মানে কলকাতা থেকে দীঘা এবার মাত্র 40 টাকায়। এখানে লিফট রয়েছে, র্যাম্পও রয়েছে। আমরা নিলাম লিফট। साथ आप हावड़ा मेदिनीपुर लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। এখানে একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে দেখছি। এখন বাজছে 7টা 14। আমাদের এখানে দাঁড়াতে হবে মোটামুটি ওই 8 ঘন্টা 40 মিনিট মতো, কারণ আমাদের ট্রেন 8টা 10-এ দিয়ে দেওয়ার কথা অন্তত আধ ঘন্টা আগে। এদিকে ফুট ওভারব্রিজ রয়েছে, এই যে এখান দিয়ে হেঁটে যাওয়া যায়। 2 নম্বরে আমাদের ট্রেন দিচ্ছে, যাওয়া যাক প্ল্যাটফর্মে। যেহেতু আনরিজার্ভ টিকিট, তো গিয়ে সিটটা আগে এনশিওর করতে হবে। এখান থেকে ডান দিকে আমাদের দেখতে হবে। স্টেশন এমনিতে ভালো, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটু ফটাফট রেডি করা স্টেশন। মানে সব কিছু তৈরি নয়, কিন্তু এমনিতে খুবই ভালো। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম এদিকে। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন 58029 সাঁতরাগাছি থেকে দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ছাড়বে 8টা 10-এ, আর দীঘা গিয়ে পৌঁছাবে হচ্ছে 11টা 55-তে। আমাদের এই যাত্রাপথে আমাদের ট্রেন অতিক্রম করবে 177 কিলোমিটারের ডিস্টেন্স, আর এর মধ্যে আছে 5টা স্টেশন আর 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে রয়েছে 2টো জেনারেল আনরিজার্ভ বগি আর 6টা সেকেন্ড সিটিং। জায়গা অলরেডি করে নিয়েছি আমরা, কিন্তু গরম প্রচণ্ড লাগছে। এর থেকে গিয়ে বসি ভেতরে গিয়ে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের সঙ্গে কোনো জলের বোতল নেই, আর এখানে যে মানে স্টেশন থেকে কিনবো সেটারও উপায় নেই, দোকান সব বন্ধ। অসংরক্ষিত হলেও কিন্তু আমরা একটা সাইডে সিট পেয়ে গেছি, তো ভালোই হলো। আমাদের দরজাও একদম সামনে, দরকারে দরজায় গিয়ে দাঁড়াতে পারবো। ভালোই হলো, অসংরক্ষিত হলেও ফাঁকাই আছে। জানি না, হয়তো সামনে ভিড় হবে, ভিড় তো হবেই। 5-6টা তো স্টেশন আছে, মানুষজন উঠবে। আচ্ছা, এই যে ভাস্করদা, আমরা আজকে আসার সময় আমাদের বাড়ির থেকে সাঁতরাগাছি স্টেশন অবধি পড়লো ক্যাবে টোটাল 500 টাকা, কিন্তু এদিকে আমরা এই কলকাতা থেকে মানে সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘা যাচ্ছি পার হেড 40 টাকা দিয়ে, টোটাল পড়েছে 80 টাকা। এই নিয়ে তোমার কিছু বক্তব্য?
আমাদের বাজেট কত ছিল? 500 টাকা পার হেড। পার হেড, আপ টু দীঘা অব্দি যাবো। হ্যাঁ তো ওটা 300 টাকায় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভাবে দেখলে অবশ্য ঠিকই, একদমই। টোটালটা যদি চিন্তা করি তাহলে কিন্তু কমই হচ্ছে, কিন্তু ভাগ করলে একটু কষ্ট হচ্ছে আর কি। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জাংশন স্টেশন। আমাদের পরের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া অবধি আমাদের ট্রেন অতিক্রম করবে 24 কিলোমিটার। আর আমাদের ওই উলুবেড়িয়া স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর টাইম হলো 8:33-এ। এটা কিন্তু একটা ব্যাপার আছে, অনেকদিন বাদে আমি ঘুরতে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে না। আমাদের পাশ দিয়ে যাচ্ছে একটা লোকাল ট্রেন। প্রায় অ্যাভারেজ 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমাদের ট্রেন এই মুহূর্তে ছুটে চলেছে দীঘার দিকে। একে তো ব্লগার মানুষ, ট্রেনে উঠে কি আর বসে থাকা যায়? চলে এলাম দরজার কাছে। হাওড়া থেকে রওনা দিয়ে 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো উলুবেড়িয়াতে। এখন বাজে 8:42। আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর কথা ছিল 8:33-এ আমাদের ট্রেন, তার মানে প্রায় 9 মিনিট মতো লেট। উলুবেড়িয়াতে আমাদের ট্রেন দাঁড়ানোর কথা মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল উলুবেড়িয়া স্টেশন। এর পরের স্টেশন বাগনান। এই বাগনান অবধি আমাদের ট্রেন অতিক্রম করবে প্রায় 13 কিলোমিটারের যাত্রাপথ। আর এই 13 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় 17 মিনিট। উলুবেড়িয়া ক্রস করার পর ট্রেনে একটু ভিড় হয়েছে। এই ট্রেনটা খড়গপুর যাচ্ছে। হাওড়া থেকে রওনা দিয়ে প্রায় 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বাগনান স্টেশন। এখানে এই ট্রেনে পৌঁছানোর সময় ছিল 8:50-এ, এখন বাজছে 8:54। আমাদের ট্রেন প্রায় 4 মিনিট মতো লেট। আমি আর নামলাম না এবার, কেননা ট্রেনে ভিড় বাড়ছে। এর পরের স্টেশন হলো মেচেদা। মেচেদা অবধি পৌঁছাতে আমাদের এই ট্রেন ক্রস করবে প্রায় 13 কিলোমিটারের যাত্রাপথ। সময় লাগবে মোটামুটি ওই 16 মিনিট মতো। ভাবলাম ট্রেনের থেকে কোলাঘাটের হাইওয়েটা দেখার চেষ্টা করব। কোলাঘাটের হাইওয়ে দিয়ে তো আমরা অনেক যাতায়াত করি, কিন্তু ওই যে মালগাড়ি এসে গেল, হয়ে গেল। আমরা এবার ঢুকছি কোলাঘাট স্টেশন। আমাদের ট্রেন ঢুকছে মেচেদা। মেচেদা কি বিখ্যাত বলুন তো? কোশ্চেন আপনাদের জন্য। ভিড় কেমন আছে? ভালো ভিড়? কলকাতা থেকে রওনা দিয়ে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো মেচেদা স্টেশনে। ট্রেনের এখানে পৌঁছানোর কথা ছিল 9:10-এ। আমাদের ট্রেন একদম টাইমেই আছে, 9:12-তে এসে পৌঁছে গেছে। 2 মিনিট দাঁড়াবে এখানে মাত্র। চাপকে বসে আছে। আমার খুঁজছিলে। সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে প্রায় 83 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো তমলুক।
তমলুকে এই ট্রেনে পৌঁছানোর কথা ছিল 9:46-এ, এখন বাজছে 9:50। আমাদের ট্রেন 4 মিনিট মতো লেট। ট্রেনের এখানে দাঁড়ানোর কথা 2 মিনিট। এর পরের স্টেশন আসছে কাথি। কাথি অবধি পৌঁছাতে আমাদের ট্রেন ক্রস করবে প্রায় 62 কিলোমিটার্সের যাত্রাপথ। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কাথি ঢুকতে ঢুকতে মোটামুটি 10:50 তো হবেই। ট্রেন মাঝে মধ্যে আসতে যাচ্ছে, মাঝে মধ্যে স্পিডে চলছে, মোটের উপর ঠিকঠাক। ট্রেন আমাদের মোটামুটি ভালোই ছুটছে। মাঝে একটা স্টেশনে দাঁড়িয়ে গেছিলো, একটু ঝালমুড়ি কিনে খেলাম, খিদে তো পেয়েছি, সেই সকালবেলা বেরিয়েছি না। हर दिन पढ़ते हो? सुबह नहा के, मतलब खाना वाना खाने से पहले या फिर खाना खाने के बाद? खाने से पहले हाँ। मीट मछली को হ্যাঁ, এর সাথে আলাপ হলো ট্রেনে যেতে যেতে। এর নাম দিবাকর। কত বছর বয়স হবে? ম্যাক্সিমাম 6-7 বছর। क्लास 2 তে পড়া যায়। হ্যাঁ, তার মানে 7 বছর, ক্লাস 2। ঠিক আছে, এর অলরেডি ইউটিউব চ্যানেল আছে। বাপরে, গেমিংয়ে। আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা মতো লেট। জানি না কি অবস্থা হবে। এখন বাজে 10:47। 10:50-এ ঢোকার কথা ছিল কাঠিতে, ঢুকতে পারবেই না, ইম্পসিবল। ট্রেনটা ঝোলাচ্ছে দেখছি, এই শেষ পর্যায়ে এসে ঝোলাচ্ছে। সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে প্রায় 145 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কাঁথিতে। পৌঁছানোর কথা ছিল 10:44, এখন বাজে 11:06। প্রায় 20 মিনিট মতো লেট। ট্রেন থেকে অনেক লোক নেমে গেল, কেননা কাঁথির থেকে মন্দারমণিটা কাছে। গরম কিন্তু ভালোই আছে। পরশুদিন যে অত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সবাই উড়ে যেতে যেতে বেঁচে গেল, তার কোনো ব্যাপারই নেই এখানে। এই কাঁথিতে এই ট্রেনের দাঁড়ানোর কথা 2 মিনিট। এরপরে আমাদের স্টেশন বা শেষ স্টেশন দীঘা। দীঘা পৌঁছানোর কথা 11:55-তে। যেভাবে চলছে হয়তো 12:15 বেজেই যাবে। আমাদের ট্রেন কাঁথিতে এসে পৌঁছেছিল 11:05 নাগাদ। এখন বাজছে 11:55। প্রায় 50 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে থাকলো ট্রেনটা। ডাউনে হাওড়া যাওয়ার একটা ট্রেন এসে দাঁড়ালো, তারপর আমাদের ট্রেনটা ছাড়লো। এর সাথে আমার আলাপ হলো। আপনার নাম বললো? दिवाकर नाम है 50 মিনিট দাঁড়িয়ে থাকলাম আমরা কাঁথি স্টেশনে। আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশনে। এখন বাজে 12:36। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 11:50-এ। অনেকটাই লেট আর কি। এখানে আমরা নামলাম ট্রেন থেকে, আবার অনেকে ট্রেনের মধ্যে উঠেও গেল। ট্রেনটা এখন ফেরত যাবে সাঁতরাগাছি। তো সেই ট্রেনে যারা যাবে সাঁতরাগাছি অবধি বা তার আগে স্টেশনগুলোতে, তারা এখন ট্রেনে উঠেও পড়ছে। বাই বাই। তাহলে এই ট্রেনে চড়ে অভিজ্ঞতা কি দাঁড়ালো? আসতেই পারেন, অনেক কম দামে কলকাতার থেকে দীঘা চলে আসা যায় এই ট্রেনে উঠলে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, গরমকালে এই ট্রেনে আসা কিন্তু একটুখানি ঝক্কির। দীঘা অব্দি যেহেতু সিঙ্গেল লাইন, ট্রেন কিন্তু মাঝে মধ্যেই অনেক স্টেশনে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে থাকবে। কাঁথি স্টেশনে তো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকলো। একে তো এত গরম, তারপরে ওই পোর্শনটা বাদ দিলে বাকি সবই ঠিক আছে, আসাই যায়। আমাদের স্টেশন থেকে এদিকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, একবার দেখুন খালি। দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা ধরলাম একটা অটো। আমাদের দাদা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেল রিভাতে। আমাদের দাদার সঙ্গে কথা বলছি, কেননা কালকের দিনটা আমাদের যেহেতু একটা ঘোরার প্ল্যান আছে, তো যদি এই দাদা গাড়িতেই ঘোরা যায় আর কি, তাহলে সুবিধা হয়, তাহলে চেনাশোনাও হয়ে থাকবে। এখন বাজছে ঠিক 1টা, হয়তো আর 5-10 মিনিটে ঢুকে যাবো আর কি। রুমের ভেতরে মালপত্র রেখে আমি একটু বাইরে বেরিয়ে এলাম। এবার হোটেলের বাইরের ভিউটা আপনাদের একটু দিই। এই হচ্ছে হোটেল রিভা। এটা হচ্ছে ঢোকার গেট, বেশ চওড়া এন্ট্রি। এই হচ্ছে হোটেল, বেশ বড়, ঝলমলে, পরিষ্কার। এটা হচ্ছে ঢোকার জায়গা, এদিকে রিসেপশন।
এখানকার ট্যারিফগুলো একটু বলে রাখি। এখানে আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটায় আমাদের পার নাইট পড়েছে 2000 রুপিস। আমরা যেহেতু এখানে 2 রাত থাকবো, 2 রাতে টোটাল 4000 টাকা। আর একটা 20 টাকা ফি, সেখানে তো এখানকার লোকাল, সেটা তো থাকেই। যদি খাবার দাবার কিছু খেতে হয় তাহলে এখানে রেস্টুরেন্টও রয়েছে, সেই রেস্টুরেন্টে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। যে ফেয়ারটা আমি বললাম পার নাইট 2000 রুপিস, এতে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। থ্যাংক ইউ। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া, চলে এসি। আমরা চলে এসেছি আমাদের রুমে। রুম নাম্বার 200 থেকে আমাদের জন্য অ্যালট হলো। একবার রুম ট্যুরটা দিই আপনাদের। এই হচ্ছে রুম, বেশ বড় খাট, দুজনের শোয়ার জন্য একদম পারফেক্ট। এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল আছে, ওদিকে একটা বেড সাইড টেবিল আছে। হ্যাঁ, টিভি, এই যে মেনু কার্ড, আমার ফোন টোন রেখেছি, এই আমার ব্যাগ, এখানে 2টো গ্লাস আছে, একটা কেটলি রয়েছে চা বা জল গরম করে খাওয়ার জন্য। 2টো জলের বোতল দিয়েছিল আমাদের, আমাদের একটা অলরেডি ইউজ হয়ে গেছে অবশ্য। এটা একটা আলমারি রয়েছে, আলমারিটা বেশ পরিষ্কারই, জিনিসপত্র রাখা যাবে, দরকারে জামা কাপড়গুলোও রাখা যাবে। হ্যাঙ্গারও রয়েছে 2টো, কম্বলও দেওয়া রয়েছে। এদিকে যাই, এটা নিশ্চয়ই খোলা যাবে এখান থেকে। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি, এখানে হোটেল রিভার গাড়ি রাখার জায়গা। সি ভিউ নেই অবশ্য এখান থেকে যদিও, কিন্তু এমনিতে বেশ ভালো জায়গায়, ভালো লাগছে। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, কমোড আছে, স্নানের জায়গা রয়েছে ভালো। এখানে একটা জামা কাপড় রাখার জায়গাও রয়েছে, গিজার রয়েছে, মিরর রয়েছে। মিররটা যদিও অতটা পরিষ্কার নয়, মিররটা একটু পরিষ্কার হলে ভালো হতো। মোটের উপর সব ঠিকঠাকই, শুধু বাথরুমের মিররটা একটু পরিষ্কার হলে ভালো হতো আর কি। হোটেলে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ খেলাম, ওই চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে এবার আমরা আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে একটু বেরোলাম। এখন আমরা যাচ্ছি বিচের দিকে সানসেটের ছবি ভিডিও তুলতে। দেখা যাক কতটা কি আসে, শিওর না কেমন আসবে, চেষ্টা করব। আমরা ওই নিউ দীঘা যে মেন রোডটা সেটার প্রতি হাঁটছি এখন। এখানে কি সুন্দর সুন্দর আর্টিফ্যাক্ট করা আছে, ভাল লাগছে বেশ দেখতে। দেখা যাক বিচে পৌঁছাতে কতক্ষণ লাগে। নিউ দীঘার প্রপার সি বিচ এখান থেকে কিছুটা দূর, তো আমরা ভাবলাম আমাদের হোটেল থেকে যেটা কাছে ঢেউসাগর, সেই ঢেউসাগর সি বিচেই যাচ্ছি। আমরা এসেই গেছি প্রায়, দেখাচ্ছি সব কিছুই আপনাদের। এখানে ছোটোখাটো ব্যাগের দোকান, নানা ধরনের খেলনার দোকান, বাড়ির ছোটোখাটো আসবাবপত্রের দোকান, তারপরে ঝালমুড়ির দোকান, আবার এখানে দেখছি একটা আইসক্রিম, সবই আছে, কোনো কিছুর কিন্তু অভাব নেই। চলুন এবার একটু সমুদ্রের ধারে যাওয়া যাক। এই বোল্ডারগুলো ডিঙিয়ে ডিঙিয়ে এলাম নিচে, চাপ আছে ভাই, হেভি চাপ। ওদিকে যাও না, ওদিকে যাও না, ওদিকে ওটা ড্রেন। এসে গেছি সমুদ্রের ধারে, যদিও সূর্য একদমই ব্যাক সাইডে, জানি না কতটা ভালো আসবে আজকে সানসেট। এদিকে দেখুন কি সুন্দর লাগছে ভিউটা, দুর্ধর্ষ। এত গরম পড়েছে, সমুদ্রের জলও গরম হয়ে গেছে। সূর্যি মামা আজকের মতো ছুটি নিচ্ছেন আমাদের থেকে, একটা অদ্ভুত সময় কাটছে। সূর্য যেদিকে ডুবছে সেদিকে প্রচুর মেঘ, দেখুন মেঘের আড়ালে যাচ্ছে সূর্য। 5:30 এখনো বাজেনি, কিন্তু দেখে মনে হচ্ছে 6টা বেজে গেছে। মানে সমুদ্রের ধারে সাধারণত সূর্য তো একটু পরে অস্ত যায়, কিন্তু দেখে সেরকম একদমই লাগছে না। এখানে হর্স রাইডিংও করানো হয়। রবিবার বিকেল 6টা, সূর্য ডুবে গেছে, মানুষজন এখন এই বিচের ধারে ভিড় জমিয়েছে। আমরা যখন এই ঢেউসাগরের বিচের এখানে এসেছিলাম তখন কটাই বা লোক ছিল। এখানে কি সুন্দর মার্কেট বসেছে, কত কি বিক্রি হচ্ছে, লোকজন কেনাকাটি করছে, খাওয়া দাওয়া করছে। এটা ভীষণ হ্যাপেনিং প্লেস। দীঘার সমুদ্র তট সন্ধ্যেবেলায় পুরো অন্যরকম একটা চেহারা নেয়। দিনের বেলায়
সবাই এখানে স্নান করতে আসে, আর বিকেল সন্ধ্যা নামলেই মানুষজনের কেনাকাটি, সমুদ্রের তটে এসে বসে থাকা, এগুলো শুরু হয়ে যায়। চলো কি সুন্দর খাবার বিক্রি হচ্ছে দেখো। দেখো এখন 6:43 বাজে, কি খাওয়া যায়? আমি তো মাছ ফাছ খাই না। তোমার তো চিকেন চলে, চিকেন আর মাটন। হ্যাঁ হ্যাঁ, চিকেন চিকেন হবে। আচ্ছা আচ্ছা, তার আগে এখন একটু চা খাই, সবে সন্ধ্যা হয়েছে। ঠিক আছে, চল। চলো, এই তো এখানে দোকান আছে, চলো। চা কত করে গো? 2:15 চা দাও। ঠিকঠাক। এদিকেও খেলনার দোকান, ছোটখাটো আর্টিফ্যাক্টের দোকান এখানে কিন্তু অনেক আছে। যদিও দীঘার থেকে আমরা বাঙালিরা নিজেদের জন্য আর্টিফ্যাক্ট একটু কমই কিনি, কিন্তু তবুও পাওয়া কিন্তু যায় অনেক কিছু। ঘোরা তো অনেক হলো, হালাত দেখে তো বুঝতেই পারছেন, অবস্থা একদম টাইট, প্রচণ্ড ঘাম হচ্ছে, গরম লাগছে। এবার আমাদের কিনতে হবে আমাদের ডিনারের দোকান। এখানে একটা চেনা আছে, আমি যতবারই দীঘা এসেছি ততবারই ওই দোকান থেকেই লাঞ্চ বা ডিনার খেয়ে থাকি, সেই দোকানে যাচ্ছি। এই তো পেয়ে গেছি, নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিউ দীঘা এলে এই দোকানে খাবার অবশ্যই খেয়ে দেখবেন, এটা কোনো প্রমোশন নয়, আমার পার্সোনাল ফেভারিট। খাবারের দোকান থেকে রুটি তরকা কিনে নিলাম। দীঘা এসে বেশি খাওয়া দাওয়া আমার পক্ষে ভালো না, বারবার পেট খারাপ হয়েছে আর কি আগে। এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা। আমরা আমাদের হোটেলে ফিরে এলাম, এখন বাজে 7:42। IPL দেখবো এখন বসে বসে, রেস্টুরেন্ট থেকে আনে কিছু একটু টুকটাক খাবো আর কি, খাবার দাবার। তারপর রাত্রিবেলা ওই যে রুটি তরকা নিয়ে এলাম, সেটা খেয়ে ঘুম। কালকে আমাদের প্ল্যান আছে দীঘার আশেপাশে সারাদিন ধরে ঘুরে বেড়ানোর, সেই প্ল্যানের ব্যাপারে ডিটেলসে কালকেই বলবো। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট।